আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, একটা সৃজনশীল উদ্দীপকে কি দেওয়া আছে, তিনটা চিত্র দেওয়া আছে, তাই না? চিত্র এ, যেখানে ভিতর তোমার এই যে গোলাকার বা বৃত্তাকার তিনটা কণিকা এঁকে দেওয়া আছে, ওদের ভিতরে আবার এই যে আলাদা একটু শেড দেখতে পাচ্ছ, এই যে অংশটা গোলাকার আর ভিতরে হচ্ছে এই যে অংশটুকু, এটুকু দ্বারা হচ্ছে তোমার অবতল পার্শ্ব বোঝানো হয়েছে। এটা হচ্ছে মেইনলি তোমার লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা উপর থেকে দেখলে এরকম চাকতির মতো, কিন্তু পাশে থেকে যদি দেখো এরকম অবতল, দ্বি অবতল। এই পাশে একটা অবতল অংশ, এই পাশে একটা অবতল অংশ, দ্বি অবতল। মানে ধরো একটা 5 টাকার কয়েনকে যদি তুমি উপর থেকে দেখো সেক্ষেত্রে তুমি এরকম গোল দেখতে পাবা। কয়েনটাকে যদি সাইড বরাবর ধরো সেক্ষেত্রে তুমি হচ্ছে এরকম পাতলা দেখতে পাচ্ছ, তাই না? ওইরকমই এটা হচ্ছে সাইডের থেকে দেখলে, আর এটা হচ্ছে উপর থেকে দেখলে। ওর দ্বি অবতল অংশ আছে, এই যে একটা অবতল অংশ একটা অবতল অংশ, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এরপরে দেখো চিত্র বি, এখানেও একটা গোলাকার অংশ, ভিতরে আবার দানা দানা দেওয়া আছে, এবং এই যে অংশটুকু এটা হচ্ছে ওর নিউক্লিয়াস। তাহলে এটা দেখেই তোমাকে বুঝতে পারতে হবে এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার চিত্র। এটা কি শ্বেত রক্তকণিকার চিত্র? আমরা জানি শ্বেত রক্তকণিকা হচ্ছে তোমার দুই ধরনের, একটাতে হচ্ছে তোমার দানা থাকতে পারে অথবা দানা নাও থাকতে পারে, মানে দুইটা প্রকারভেদের ভিতরে। এরপরে ওর নিউক্লিয়াস আবার আছে, নিউক্লিয়াস আকারে বড় হইতে পারে, তারপরে নিউক্লিয়াস এই যে এখানে বৃক্কের মতো আকৃতির, এরকম নিউক্লিয়াসেরও ভ্যারাইটি আছে। কিন্তু লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকারভেদ দেখতে পাই না, অথবা কোনো ওই যে নিউক্লিয়াসও কিন্তু দেখতে পাই না। তাহলে এটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার চিত্র। তাকাইলেই কিন্তু বুঝতে পারতে হবে। এই যে দেখো, এই চিত্রগুলা আঁকা লাগে না, মানে তোমার আঁকা শিখা লাগবে না, কিন্তু দেখে যাতে চিনতে পারো এতটুকু কিন্তু এনশিওর করতে হবে। যেমন এই যে আমি এটার দিকে তাকাইলেই বলতে পারতেছি এটা লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে তোমার এরকম দানাদার, দেখো এই যে দানার মতো না, ছোট ছোট দানার মতো, এটা হচ্ছে আমার অনুচক্রিকা। অনুচক্রিকা। তাহলে এই তিনটাই হচ্ছে আমার রক্তকণিকা, তাই না? লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। আমাদের রক্তকণিকা কিন্তু 3 ধরনের। তাহলে উদ্দীপকটা দেওয়া আছে তোমার রক্ত, উদ্দীপকটা হচ্ছে আমাদের রক্ত রিলেটেড। এখানে 3 ধরনের রক্তকণিকা দেওয়া আছে। তাহলে উদ্দীপকটুকু আমরা বুঝলাম, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। এতটুকু বুঝতে পারার পরে ক নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো, লাভ কাকে বলে? এখন তোমরা তো সবাই জানো যে আমাদের হার্ট পাম্প করে, হার্টে একটা সাউন্ড হয় না, হার্ট বিট শোনা যায় না মাঝে মাঝে? কারো বুকের উপর কান দিয়ে দেখো যে লাভ ডাব একটা সাউন্ড শোনা যায়, এটা হচ্ছে হার্ট বিট। এখন এই সাউন্ডটা কোত্থেকে আসতেছে? হার্ট থেকে তো আসতেছে, এতটুকু বুঝছি, কিন্তু হার্ট থেকে কিভাবে আসতেছে, বা মানে কোন জায়গাটা থেকে এক্সাক্ট আসতেছে, এরকম প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এই যে লাভ ডাব সাউন্ডটা, লাভ ডাব, এই লাভ ডাব সাউন্ডটা আসে হচ্ছে তোমার কপাটিকা থেকে। এখন কপাটিকা কি জিনিস? আমরা জানি হার্ট যখন পাম্প করতে থাকে, পাম্প করার সময় ওর ভিতরে কপাটিকা থাকে। কপাটিকা হচ্ছে একমুখী দরজা। এই একমুখী দরজা দিয়ে রক্ত এক চেম্বার থেকে আরেক চেম্বারে যায়। আমরা কি জানি হার্টে তোমার 4টা প্রকোষ্ঠ থাকে, তাই না? এই 4টা প্রকোষ্ঠের এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে রক্ত যখন যায় তখন ওই দরজাগুলো খুলে যায়। দরজা খুলে গেলে রক্ত পরের চেম্বারে যায়, তারপর আবার বন্ধ হয়ে যায় যাতে উল্টা দিকে রক্ত ফেরত না আসতে পারে। তাহলে রক্ত চলাচলের গতিপথটাকে ঠিক রাখার জন্য এই কপাটিকাগুলো আছে। একমুখী দরজা, শুধু প্রবেশ করতে পারবে, কিছু বের হইতে পারবে না। তাহলে এই যে একমুখী দরজাগুলো, এগুলো যখন খুলে বন্ধ হয় তখন এই সাউন্ডটা করে। তাহলে লাভ ডাব সাউন্ডটা কিসের? এটা হচ্ছে কপাটিকা খোলা আর বন্ধ হওয়ার। তাহলে লাভ যে সাউন্ডটা দেখো, নিলয়ের সিস্টোলের সময়, নিলয় হচ্ছে নিচের দিকের চেম্বারটা। হার্টের 4টা চেম্বার থাকে, উপরে 2টা নিচে 2টা। দেখো আমি যদি র ভাবে চিত্রটা আঁকি, এই যে দেখো হার্টের 4টা চেম্বার, এই 1 2 3 4। নিচের গুলাকে বলে হচ্ছে তোমার নিলয়। কিভাবে মনে রাখবা? দন্তান্নতে নিচে, দন্তান্নতে নিলয়। এই যে দন্তান্ন নিলয়, দন্তান্ন হচ্ছে নিচে। তাহলে নিচের দিকের যে 2টা চেম্বার আছে, ওই 2টা চেম্বারের সিস্টোলের সময়, সিস্টোল আবার কি? সিস্টোল মানে হচ্ছে সংকোচন। এই যে 2 আর 4 নাম্বার যে চেম্বার, এটা যখন সংকুচিত হবে, মানে সংকুচিত বলতে হচ্ছে কাছাকাছি চলে আসবে, সংকোচন প্রসারণ তো বুঝো। সেক্ষেত্রে এই যে সংকোচনের সময়, কপাটিকাগুলো বন্ধের সময়, এই যে এইখানে আর এইখানে 2টা কপাটিকা আছে। কোন জায়গায় বললাম? এই যে এইখানে আর এইখানে। এই যে কপাটিকাগুলা তখন বন্ধ হয়ে যায়। কি জন্য বন্ধ হবে? রক্ত যাতে উল্টা দিকে আবার ফেরত চলে না যায়, মানে 1 নাম্বার থেকে 2-এ আসবে। এখন 2-এর এখানে যখন চাপ দিচ্ছে, চাপ দিলে আবার 1-এ রক্তটা ফিরে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে না, যে 2 থেকে 2-এর এই জায়গায় মাসেলটা যদি চাপ দেয় সেক্ষেত্রে আবার 1 নাম্বার চেম্বারে যাতে রক্ত ফেরত না চলে যায়, সেই জন্য কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। এই যে বন্ধ হওয়ার যে সাউন্ডটা, এটাই হচ্ছে তোমার লাভ।
আর যখন খুলে যায় তখন হচ্ছে ডাব। বুঝতে পারছো পুরো কনসেপ্টটা? এই লাভ সাউন্ডটা কোত্থেকে আসতেছে। এরপরে চলো, কোন প্রকার রক্তনালীতে রক্ত বেগে প্রবাহিত হয়, মানে বেশি বেগে। বেগ বলতে তো হচ্ছে তোমার মানে রক্তগুলা যখন চলতেছে একটা ফ্লো আছে না, ওদের একটা গতির বেগ আছে, ওই বেগটাই জিজ্ঞেস করছে যে কোন রক্তনালীতে বেশি বেগে বা বেগে প্রবাহিত হয়। এখন কোন প্রকার বলতে রক্তনালী কয় প্রকার আছে? 3 ধরনের বলতে পারি আমি, শিরা, ধমনী আর কৈশিক নালিকা। তাহলে এই যে ধমনী নাকি শিরা, কোন জায়গায় তোমার রক্তটা বেশি বেগে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে। আমরা জানি যে ধমনীর মধ্য দিয়ে রক্ত বেশি বেগে প্রবাহিত হয়, ধমনীর মধ্য দিয়ে রক্ত বেশি বেগে প্রবাহিত হয়। ধমনী কি করে দেখো তো, রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে আসে, মানে হৃৎপিণ্ড থেকে পুরো দেহে ছড়ায় দেয়, এটা হচ্ছে তোমার ধমনীর কাজ। ধমনী আর শিরার ভিতরে মানে ওদের কাজ একই, যে রক্ত ফ্লো করা। এখন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে এটা হচ্ছে মানে ভ্যারাইটি আছে। ধমনী কি করতেছে, হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে নিয়ে আসতেছে। হৃৎপিণ্ড থেকে, এই জায়গায় একটা থেকে ওয়ার্ড বলো তাহলে একটু সুন্দর শোনা যায়। হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে মানে প্রবাহিত করে দিচ্ছে। শিরা কি করে, ওর উল্টা কাজটা করে, দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। আবার আরেকটা এই জায়গায় খেয়াল রাখার জিনিস আছে, যেটা হচ্ছে তোমার পালমোনারি ধমনী আছে একটা, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, সেটা আবার এই নর্মাল ধমনীর উল্টা কাজটা করে, বুঝছো? নর্মাল ধমনীর উল্টা কাজটা করবে। আবার শিরা যেই কাজ করে, নর্মাল ধমনীর উল্টা কাজ করে শিরা, আবার শিরা যেই কাজটা করে ওইটার উল্টা কাজ আবার তোমার ফুসফুসীয় শিরা করে। তাহলে এই জায়গাটা কিন্তু ঘোলানো যাবে না, আমি কিন্তু বলে দিলাম কোন জায়গায় প্যাচটা লাগবে, এই জায়গাটা কনসেপ্ট একটু ক্লিয়ার করবা। তাহলে নর্মালি ধমনী কি করতেছে, হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্তটা ছড়াই দিচ্ছে। এখন ধমনী বা আর্টারি, এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না। দেখো আমরা মাঝে মাঝে রক্তনালী, এই যে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রক্তনালীগুলো দেখা যায়, এগুলো হচ্ছে আমার শিরা, কেমন এখানে ভিতর দিয়েও রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু ধমনী যেগুলা, ধমনী কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পাবা না। কি জন্য বলো তো? শিরা থাকে হচ্ছে তোমার ত্বকের নিচে, এই যে ত্বকের নিচে আমরা সহজেই কিন্তু দেখতে পারি, খুঁজে পাই। কিন্তু আর্টারি যেটা মানে ধমনী যেটা, সেটা থাকে হচ্ছে তোমার মাংসপেশির নিচে। তাহলে মাংসপেশির নিচে যখন থাকতেছে ওইটা একদম ডিপে অবস্থান করতেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে আর কি কি ইনফরমেশন আছে দেখো তো। ধমনীর প্রাচীর পুরু, ধমনীর প্রাচীর কিন্তু শিরার প্রাচীরের তুলনায় বেশি মোটা হয়। পুরু বলতে হচ্ছে মোটা বুঝাইছে। এবং 3টি স্তরে গঠিত, এদের গহ্বর ছোট। ওই যে প্রাচীর যে মোটা, এজন্য গহ্বরটা ছোট হয়ে যায়। এবং ধমনীতে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা হচ্ছে ওই যে একমুখী দরজা, ধমনীতে কিন্তু থাকে না, শিরার ক্ষেত্রে দেখতে পাই। এরপরে ধমনী দিয়ে রক্ত অনেক বেগে প্রবাহিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধমনী কি করলো, বেগে প্রবাহিত, মানে রক্তটা অনেক বেগে যাইতে, মানে সেটার ভিতর দিয়ে রক্ত অনেক বেগে যায়। এরপরে দেখো কি বলছে, চিত্রের বি চিহ্নিত কোষ কিভাবে মানবদেহকে নিরাপদ রাখে। বি চিহ্নিত কোষটা কি, আমরা কিন্তু চিত্র দেখেই বুঝে ফেলছিলাম, ও হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাই না? ও হচ্ছে শ্বেত রক্তকণিকা। এখন শ্বেত রক্তকণিকা আমাদের দেহকে কিভাবে নিরাপদ রাখতেছে? তোমার দেহে যদি বাইরে থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করে, ওই জীবাণুটাকে মেরে ফেলার জন্য কাজ করে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। কিভাবে করে দেখো, ধরো বাইরে থেকে একটা এই জীবাণু চলে আসছে, হ্যাঁ, এখন ব্রেন তোমাকে একটা সিগন্যাল পাঠাবে যে আরে বাইরে থেকে এটা কি প্রবেশ করলো, এটা তো আমাদের বডির কোনো মানে আমাদের বডির অভ্যন্তরীণ কোনো জিনিস না, এটা বাহ্যিক কোনো একটা কিছু, ও হয়তো আমাদেরকে ক্ষতি করবে, মানে এরকম একটা সিগন্যাল পাঠায়। এখন ওই সিগন্যালটা পেয়ে শ্বেত রক্তকণিকা চলে আসে। শ্বেত রক্তকণিকা কি করবে, ওর আকৃতিটা পরিবর্তন করে আসবে। নর্মালি গোলাকার না, এই যে তাকাও গোলাকার, কিন্তু ও যখন আসবে কাজ করার জন্য, যে হাই জীবাণু নাকি কি আসছে আমাকে কাজ করতে হবে, তখন ওর আকৃতি পরিবর্তন করে ফেলে। দেখো ও অ্যামিবার মতো হয়ে গেছে, তার মানে ওর নির্দিষ্ট কোনো আকৃতি নাই। এখন ও কি করবে, জীবাণুটাকে ওর নিজের ভেতরে নিয়ে নিবে। কিভাবে নিয়ে নিবে দেখো, এরকম করে ওর আকৃতিটা আরো পরিবর্তন করবে। দেখো অনেকটুকু জীবাণুকে নিজের ভেতরে নিয়ে আসছে, এরপরে কি করবে, আরো অনেকটুকু নিয়ে আসবে, পুরাটা নিয়ে আসলো জীবাণুটা এখন ওর ভেতরে। এখন কি হবে বলো তো, ওই শ্বেত রক্তকণিকার ভিতরে যে এনজাইমগুলো আছে, ওই এনজাইম এখন ক্রিয়া করবে। এই যে সব এনজাইম এটাকে ঘিরে ফেলবে, এই জীবাণুটাকে, যে তুমি কন হো, কিউ আয় হয়ে ধার। এখন সবাই মিলে ওকে রিমান্ডে নিয়ে বসলো, হ্যাঁ, যে জিজ্ঞাসাবাদ করবে। এখন ওদের ভিতরে তুমুল একটা ফাইট হবে। ফাইটে কেউ না কেউ তো জিতবেই। সেক্ষেত্রে শ্বেত রক্তকণিকা যদি জিতে যায় তাহলে তো হইলই, জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে এবং আমাদের বডিটাকে সুস্থ রাখবে। এরপরে
যদি জীবাণু জিতে যায় তখন কি হবে বলো তো? জীবাণু তো জিততে পারে, মাঝে মাঝে তো আমরা অসুস্থ হয়ে পড়ি, কি জন্য? জীবাণু জিতে যায়। তাহলে জীবাণু যখন জিততেছে তখন তোমার শ্বেত রক্তকণিকাটা মরে যাবে, মরে গিয়ে দেহ থেকে বের হয়ে যায়। আমরা দেখি না যে কোনো জায়গায় যদি জীবাণু অ্যাটাক হয়, ওই জায়গাটায় যদি জীবাণু জিতে যায় সেক্ষেত্রে হচ্ছে তোমার পুজ আকারে সাদা সাদা যে অংশগুলো বের হয়ে যায় ওগুলি কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার মৃত অংশ। তাহলে এই যে ঘটনাটা, এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে শ্বেত রক্তকণিকা জীবাণুটাকে ভক্ষণ করতে আসলো, ওই যে অ্যামিবার মতো শেপ পরিবর্তন করলো, জীবাণুটাকে নিজের ভিতর নিয়ে নিল, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে কি করে? জীবাণু ভক্ষণ করে। এই গেল একটা কাজ। এখন এই যে জীবাণু ভক্ষণ করলে অবশ্যই আমাদের দেহ নিরাপদ থাকবে জীবাণু হাত থেকে। আরো কাজ আছে। ও কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকা কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যান্টিবডি তৈরি করে। চলো আমরা এই জায়গাটা একটু পড়ি, কি বলছে দেখো তো। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে, অ্যান্টিবডির সাহায্যে দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে, ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এখন তুমি বলো, আমরা তো শ্বেত রক্তকণিকার কথা পড়তেছিলাম, লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকার একটা প্রকারভেদ। শ্বেত রক্তকণিকাকে আমি শুরুতেই একদম উদ্দীপক পড়ার সময় বলছিলাম না যে ওকে নিউক্লিয়াসের ভিত্তিতে দানা থাকা না থাকার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। যদি দানাদার হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গ্রানুলোসাইট, আর যদি অদানাদার হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাগ্রানুলোসাইট। কি বলছি দুইটা নাম? গ্রানুলোসাইট যেটাতে দানা থাকবে, এবং অ্যাগ্রানুলোসাইট, এ দিয়ে গ্রানুলোসাইট, ওইটা হচ্ছে অদানাদার, মানে দানা নাই। ওইটার ভিত্তিতে আবার দেখো তোমার এই যে লিম্ফোসাইট, এটা হচ্ছে তোমার অদানাদার একটা শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকাটা হচ্ছে লিম্ফোসাইট, যে কি করতেছে? অ্যান্টিবডি তৈরি করতেছে। তাহলে আলটিমেটলি কাজ হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকাটাই করতেছে, মানে ওর প্রকারভেদ স্পেসিফিক ভাবে বললে লিম্ফোসাইট, কিন্তু এমনিতেও যদি তুমি বলো যে শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ করে, তাহলেও হবে। তারপরে দেখো 2 নাম্বারটায় আসো, মনোসাইট আর নিউট্রোফিল কি করতেছে? ফ্যাগোসাইটোসিস। একটু আগে এই ওয়ার্ডটা লিখছি না, দেখছো? এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতেছে। কিভাবে ভক্ষণ করে আমি কিন্তু বলছি, অ্যামিবার মতো এলোমেলো হয়ে নিজের ভিতরে নিয়ে নেয়, তারপর রিমান্ডে নিয়ে যায়, ওই কথাগুলাই। তাহলে কে কে করতেছে এই কাজটা? মনোসাইট আর নিউট্রোফিল। কিভাবে মনে রাখবা জানো? নিম পাতা তো সবাই চিনো। নিম পাতা কি করে বলো তো? নিম পাতা কিন্তু আমাদের মানে রোগ ব্যাধি বা রোগ জীবাণুকে অনেক সহজে মেরে ফেলে, তাই না? নিম পাতার কিন্তু অনেক উপকার আছে, এটা তো আমরা সবাই শুনে থাকি। তাহলে কি করব? নিম পাতা মনে রাখবো। নিম পাতা কি করে? নিম পাতা হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করে ফেলে, তাই না? তাহলে নিম পাতার দন্তান্নতে মনে রাখবা নিউট্রোফিল, মতে মনে রাখবা মনোসাইট। থাকবে মনে? দেখো কি বলছি, নিম পাতা মনে রাখতে বলছি। এই যে দেখো, নিম, দন্তান্নতে নিউট্রোফিল, মতে হচ্ছে মনোসাইট। ওরা কি করে? জীবাণু ভক্ষণ করে। এরপরে আসো, ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করার মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করে। এই যে অ্যালার্জি প্রতিরোধ করাটাও কিন্তু আমাদের বডিকে সুস্থ রাখার জন্য বা নিরাপদ রাখার জন্য একটা দরকারি কাজ। তাহলে কে কে করতেছে এই কাজটা? ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করার মাধ্যমে। হিস্টামিন কি করে? আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে। এরপরে আসো, বেসোফিল কি করে? হেপারিন নির্গত করে রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয়। ওই যে রক্ত তো আমরা জানি যে বাতাসের সংস্পর্শে আসলে তোমার জমাট বেঁধে যায়, তাই না? তাহলে যদি রক্ত মানে বাহিকার ভেতরে, মানে আমাদের দেহের ভিতরে যে শিরা ধমনী আছে ওগুলোর ভিতরে যদি জমাট বেঁধে যায় তাহলে তো সমস্যা। রক্ত জমাট বেঁধে গেলে তো মানে কোনো কয়েকটা রক্তও যদি জমাট বেঁধে যায় তাহলে তো অন্য রক্তগুলো ওখানে ফ্লো করতে বাধাপ্রাপ্ত হবে, কারণ ওই জায়গার নালীটা তো হচ্ছে তোমার ব্লক হয়ে যেতে পারে। তাহলে রক্ত দেহের ভেতরে তো জমাট বাঁধলে হবে না, বাইরে মানে রক্ত যখন চলে আসে তখন জমাট বাঁধলে ওইটা আলাদা ব্যাপার, যে বাতাসের সংস্পর্শে আসছে, কিন্তু দেহের ভেতরে তো রক্ত জমাট বাঁধা যাবে না। সেক্ষেত্রে এই জমাট না বাঁধানোর জন্য বেসোফিল কাজ করতেছে। বেসোফিলও হচ্ছে তোমার এক ধরনের শ্বেত রক্তকণিকা। তাহলে দেখো সবগুলো শ্বেত রক্তকণিকা, মানে এখানে কাজগুলো হচ্ছে সব শ্বেত রক্তকণিকার কাজ। ওরা সবাই কি করতেছে? আমাদের বডিকে সুস্থ রাখার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য, জীবাণু ধ্বংস করার জন্য অনেক অনেক কাজ করতেছে। তাহলে কি বলছে? মানব দেহকে নিরাপদ রাখে, তাই না? বুঝছি না আমরা পয়েন্টগুলো দেখে? নিরাপদই তো রাখতেছে। সবগুলা কাজ হচ্ছে তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে নিরাপদ রাখার জন্য। এরপরে আসো, উদ্দীপকে এ ও সি একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন। এ আর সি কি? এ হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত, আর এটা কি? অনুচক্রিকা। অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, ওরা
কি বলছে, একই যোজক কলায় অবস্থিত। আমরা জানি যোজক কলা হচ্ছে ওই কলাগুলা বা ওই টিস্যুগুলা যেখানে তোমার মাতৃকার পরিমাণ অনেক বেশি এবং কোষের পরিমাণ কম। তাহলে মাতৃকার পরিমাণ যদি বেশি হয়, এটার আরো অনেকগুলো প্রকারভেদ আছে। তারপর তোমার হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু আছে, স্কেলিটাল যোজক টিস্যু আছে, তরল যোজক টিস্যু আছে। কি কি বললাম? এটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে স্কেলিটাল, আরেকটা হচ্ছে তোমার তরল। এই যে দেখো ফাইব্রাস, এটা হচ্ছে তোমার পেশিতে থাকতেছে। স্কেলিটন মানে কি? কঙ্কালে থাকতেছে। তরল হচ্ছে কি? রক্ত। ওই রক্তটা হচ্ছে তোমার যোজক কলা। তাহলে বুঝলা এই যে যোজক কলাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারতেছি, যার ভিতরে তরল যোজক কলা আছে। এই তরল যোজক কলাটাই হচ্ছে তোমার রক্ত। তাহলে এই যে রক্তের ভিতরে আবার তিনটা জিনিস আছে, এই যে লোহিত, শ্বেত আর অনুচক্রিকা, ওরা তিনজনই হচ্ছে তোমার তরল যোজক কলা অংশ, কিন্তু ওদের কাজ ভিন্ন। এটা জিজ্ঞেস করছে। একই যোজক কলার অংশ, এটা তো আমরা সবাই জানি, তাই না? একই যোজক কলার অংশ মানে সবগুলাই রক্ত, কিন্তু ওই রক্ত হইলেও ওদের কাজ ভিন্ন ভিন্ন। চলো এখন আমরা আলাদা আলাদা করে ওদের কাজগুলা দেখি। লোহিত কি কাজ করে আর অনুচক্রিকা কি কাজ করে। লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। কি করতেছে দেখো তো, লোহিত রক্তকণিকার কাজ পড়ি চলো। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের দেহে অক্সিজেনটাকে নিয়ে যায়। তুমি যে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতেছো, এটা হচ্ছে প্রশ্বাস। আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, বের করে দিলাম বাতাস, এটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে এই যে প্রশ্বাস নিঃশ্বাস, প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেন আমাদের প্রতিটা কোষে পৌঁছে দেওয়া প্রয়োজন। কেন? কারণ অক্সিজেন না গেলে কোষগুলা মারা যাবে। তাহলে এই যে অক্সিজেনটা পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো? এই লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহে অক্সিজেন সরবরাহ করে। কিভাবে করে বলো? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। এই দেখো হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন এভাবে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সিহিমোগ্লোবিন তোমার ওই অক্সিজেনটাকে প্রবাহিত করে প্রতিটা কোষে নিয়ে যায়। এই বিক্রিয়াটা চাইলে তুমি এই অপশনের সাথে লিখে দিতে পারো। এরপরে দেখো, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে পরিবহন করে। এখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস তো একই সাথে ঘটে, তাই না? এই যে দেখো, গ্রহণ করলাম নিঃশ্বাস, বের করে দিলাম প্রশ্বাস। তাহলে নিঃশ্বাস মানে উল্টা বলছি, সরি, গ্রহণ করলাম প্রশ্বাস, বের করে দিলাম নিঃশ্বাস। এখন এই যে প্রশ্বাস তুমি নিলা, তারপর পরই তোমার আবার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকেও তো আবার বের করা লাগবে। কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কোথায়? কোষের ভিতরে। কোষ থেকে ফুসফুস পর্যন্ত এনে আবার নাক দিয়ে বের করে দেওয়া, এটা হচ্ছে কিভাবে? এই রক্ত কিন্তু করতেছে। লোহিত রক্তকণিকা অক্সিজেনকে যেরকম নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকেও ওরকম নিয়ে আসবে। এখানে হচ্ছে তোমার বাইকার্বনেট যৌগ রূপে নিয়ে আসে। কিভাবে? বাইকার্বনেট যৌগ তৈরির মাধ্যমে সে হচ্ছে এই কাজটা করে। এরপরে লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল ক্ষার কি? রক্ত কিন্তু অনেক বেশি অ্যাসিডিও হয়ে যাবে না, ক্ষারীয় হয়ে যাবে না। এটা হচ্ছে একটা বাফার দ্রবণ। কি মনে রাখতে পারো? রক্ত হচ্ছে একটা বাফার দ্রবণ। এই যে বাফার দ্রবণ কখনো তোমার অম্লীয় হয়ে যাবে না, মানে একদম অ্যাসিডও হয়ে যাবে না, একদম ক্ষারও হয়ে যাবে না। একদম অ্যাসিড, একদম ক্ষার হয়ে গেলে কিন্তু আমাদের জন্য এটা ক্ষতিকর। যার জন্য রক্ত হচ্ছে বাফার দ্রবণ, যেটা অম্লক্ষারের ব্যালেন্সটা বজায় রাখে। কিভাবে ব্যালেন্স বজায় রাখে? হিমোগ্লোবিন এই কাজটা করতেছে। তারপরে আসো অনুচক্রিকার কাজ। সি নাম্বার কণিকাটা, উদ্দীপকের সি নাম্বার কণিকাটা কি একে দেওয়া ছিল? অনুচক্রিকা দেওয়া ছিল। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে তোমার কোনো জায়গায় ধরো কেটে যাওয়ার পরে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হবে। 1 থেকে 3 মিনিট আমাদের রক্তক্ষরণ কাল। 1 থেকে 3 মিনিট যে কোনো ক্ষততে মানে হচ্ছে ওই কিছুক্ষণ রক্তক্ষরণ হয়। এরপরে তোমার দেখবা রক্ত অটোমেটিক থেমে যাওয়া শুরু করছে। 3 থেকে 4, 5 ওগুলো হচ্ছে রক্ত ক্লটিং এর কাল, মানে রক্ত ক্লটিং পিরিয়ড। এখন এই যে সময়টা রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এটা তো এমনি এমনি তো হয় না, হুট করে তো রক্ত পড়া বন্ধ হয়ে যায় না। এখন ওইখানে তাহলে কে কাজ করতেছে? ওইখানে অনুচক্রিকাটা কাজ করতেছে। অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে যখন আসে, মানে এই জায়গায় যখন কেটে যাচ্ছে, এই জায়গার অংশটার ভিতরে বাতাসের সংস্পর্শ চলে আসে না, তখন বাতাসের সংস্পর্শে ওর ভেতরে থাকা যেই পদার্থগুলা, ওগুলা কি করে? তোমার থ্রম্বিন, তারপর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, এই যে উপাদানগুলো, এগুলা কি করতেছে? সবার প্রথমে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে। কি বললাম? সবার প্রথমে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে।
দেখো আমি যদি এই জায়গাটা লিখি থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন কি করবে? থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। কি করবে? প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। থ্রম্বিন তারপরে কি করবে? থ্রম্বিন তোমার ফাইব্রিন বা ফাইব্রাস জালককে মানে ফাইবারে পরিণত করবে, মানে জাল তৈরি করবে, মাকড়সার জালের মতো। কি করতেছে? ফাইবার তৈরি করবে। এখন ওই জায়গাটা তোমার যে ক্ষত, মানে দুইটা জায়গা এরকম চিড়ে যাবে না, ওই জায়গাগুলোর ভিতরে দেখবে জালের মতো তৈরি করছে, জালের মতো তৈরি করে দুইটা অংশকে এভাবে একসাথে আটকে রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে তোমার অনুচক্রিকার কাজ। তাহলে ওর প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। ওর ভিতরে ক্লটিং ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টরগুলো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এটা অবশ্যই দরকারি তোমার কোনো জায়গায় রক্তক্ষরণ বন্ধ করার জন্য। কি কি ওয়ার্ড মনে রাখা লাগবে? এই যে থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন আর ফাইবার জালক। এই সিরিয়ালে যেভাবে বললাম একদম ঠিক সিরিয়ালে এভাবে লিখতে হবে। থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, থ্রম্বিন আবার ফাইব্রাস জালককে তোমার ফাইবারে পরিণত করে। তাহলে এই কাজগুলো হচ্ছে আমাদের অনুচক্রিকা। তাহলে অনুচক্রিকার কাজও দেখলাম, লোহিত রক্তকণিকার কাজও দেখলাম, ভিন্ন না? একজন করতেছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, লোহিত রক্তকণিকা কিন্তু তোমার হরমোনও পরিবহন করে, তারপর হচ্ছে তোমার তাপীয় ভারসাম্য রক্ষা করে, খাদ্য পুষ্টি পরিবহন করে, খাদ্য সার পরিবহন করে। এই যে কাজগুলা, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা আবার রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে না, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে। তাহলে কাজ ভিন্ন, তাই না? কাজগুলো শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি একজনের কাজ আরেকজনের কাজ হচ্ছে আলাদা আলাদা। একজন সব পরিবহন করে, আরেকজন হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে। আবার শ্বেত রক্তকণিকা কি করতেছিল? গ নম্বরে পড়ছি, শ্বেত রক্তকণিকা বা বি নাম্বার কণিকা যেটা এঁকে দেওয়া ছিল, সে হচ্ছে আবার আমাদের দেহকে নিরাপদ রাখতেছিল, তাই না? দেহ থেকে রোগ জীবাণুকে মেরে ফেলতেছিল, এই যে কথাবার্তাগুলা। তাহলে সবগুলো রক্তকণিকার কাজ আলাদা, কিন্তু ওরা সবাই হচ্ছে রক্ত, মানে সবাই হচ্ছে তরল যোজক কলা, কিন্তু কাজ আলাদা আলাদা। তাহলে সহজ একটা প্রশ্ন, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।